আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। আজকে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিগত সকল বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব। এর ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস, এবং এই প্রথম ক্লাসে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৪, যেটা কলেজ পর্যায়ে ছিল, এই পরীক্ষাটি হয়েছিল ১৫ই মার্চ ২০২৪ সালে। তো এই প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ সমাধান করব, এবং আমরা ধাপে ধাপে বিগত সকল বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব। এবং এই প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করলে যেটা হবে তা হচ্ছে, বিগত সকল বছরের প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই এনটিআরসিতে কী ধরনের প্রশ্ন এবং কোন কোন টপিক থেকে ইংরেজিতে প্রশ্ন করা হয় সেগুলো আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো, এবং সেইভাবে আমরা পরবর্তীতে এই ১৯তম নিবন্ধনের জন্য সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা প্রথম যে প্রশ্নটা এসেছিল, প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, টু রিড বিটুইন দ্য লাইন, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। ওকে, তো অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে প্রতিটা প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন দেয়া আছে এবং এই প্রশ্নের সাথে সাথে এখানে উত্তর দেয়া নাই। অর্থাৎ আপনি যদি পারেন তাহলে দেখবেন যে এই প্রশ্নটির উত্তরটা আপনি সঠিকভাবে করতে পারেন কিনা, সেজন্য এখানে উত্তরটা দেয়া নেই। তো এরপরে আমি শুধু এখানে উত্তরটা দেইনি, এখানে কি করেছি, আমি এই পুরো প্রশ্নটির ব্যাখ্যা এখানে দিয়েছি এবং পরে উত্তরটি দেয়া আছে। তো এরকম প্রত্যেকটা প্রশ্নতেই এভাবে দেয়া আছে। তো দেখুন, এখানে যে প্রশ্নটি দেয়া আছে, টু রিড বিটুইন দ্য লাইন্স, তো এটা আমরা এখানে ব্যাখ্যাটা লিখে দিয়েছি। এখানে বলা আছে যে টু রিড বিটুইন দ্য লাইন্স, এটা একটা ইডিয়ম। ওকে, সো এই ইডিয়মটার ইংলিশ মিনিংটা এখানে বলা আছে যে টু রিড বিটুইন দ্য লাইন, এটার ইংলিশ মিনিং হচ্ছে টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সামন্স রিয়েল ফিলিংস অর ইন্টেনশনস ফ্রম হোয়াট দে সে অর রাইট। তার মানে বাংলা অনুবাদটাও এখানে দেয়া আছে যে মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝা বা জানার চেষ্টা করা, মানে অন্তর্নিহিত অর্থ বোঝা বা জানার চেষ্টা করা। এই যে আমি এখানে লিখে দিলাম, এই যে। ওকে, সো অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝা বা জানার চেষ্টা করা। এখন এখানে আমরা যদি একটু খেয়াল করি যে মূল অর্থটা এটা বোঝা, তাইলে দেখেন এখানে অপশনগুলোর মধ্যে মনোযোগ দেওয়া, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এটা হবে না। টু রিড লিভিং স্পেস, এটাও হবে না, কারণ এখানে এটার সাথে কোনো সম্পর্ক নাই। টু রিড লিভিং স্পেস, এরপরে টু রিড কুইকলি, তাড়াতাড়ি পড়া, এটার সাথেও কোনো সম্পর্ক নেই। তাইলে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের টু গ্রাস্প দ্য হিডেন মিনিং, অর্থাৎ আমাদের যে অন্তর্নিহিত যে অর্থটা সেটা বোঝা। ওকে, তাহলে টু রিড বিটুইন দ্য লাইন্স এটার মানে কি? এটার মানে হচ্ছে টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। ওকে, অন্তর্নিহিত অর্থ বোঝা। বলা আছে মাদার রোজ ইন হার। ওকে, তো এখানে আর্টিকেল এ অ্যান্ড দি এবং নো আর্টিকেল। তো দেখেন আপনি এই প্রশ্নটি উত্তর করতে পারেন কিনা। এরপরে আপনি দেখেন এখানে আমরা ব্যাখ্যা লিখেছি। ব্যাখ্যাতে বলা আছে যে আর্টিকেলের নিয়ম অনুযায়ী, যেমন এই যে মাদার শব্দটা, এটা হচ্ছে একটা কমন নাউন। ওকে, সো এটা একটা কমন নাউন, অর্থাৎ যে নাউনগুলোকে গণনা করা যায় এবং সংখ্যা একের অধিক তাদেরকে আমরা কমন নাউন বলি। তো আর্টিকেলের নিয়ম অনুযায়ী বলা আছে কমন নাউন, যেমন মাদার, ফাদার, সিস্টার, বিস্ট, ডগ, এই শব্দগুলো, এরকম অসংখ্য শব্দ যেগুলো কমন নাউন আছে, এই কমন নাউনগুলো যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, তাইলে এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে এরকম উদাহরণ সম্বন্ধে দেয়া আছে, যেমন চেক দ্য বিস্ট ইন ইউ। এখানে দেখেন চেক দ্য বিস্ট ইন ইউ, অর্থাৎ এখানে বলা আছে বিস্ট মানে আমরা জানি বিস্ট মানে পশু, কিন্তু এখানে কি বোঝানো হয়েছে? চেক মানে দমন করো, দ্য বিস্ট ইন ইউ অর্থাৎ তোমার ভিতরের পশু না, এখানে বোঝানো হয়েছে পশুত্ব, মানে পশুর যে গুণ, তাইলে পশুত্বকে বোঝানো হয়েছে। সো চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভিতরের পশুত্বকে দমন করো। আবার এখানে দেখেন দ্য মাদার, এখানে দ্য মাদার রোজ ইন হার, রাইজের পাস্ট ফর্ম রোজ ইন হার, অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। তার মানে এখানে মাদার দ্বারা কিন্তু বোঝানো হয়েছে কি? মায়ের যে গুণ, মাতৃত্ব। তাইলে যখন এরকম কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বসবে, তখন হচ্ছে গিয়ে এর পূর্বে আর্টিকেল কি বসবে? দা বসবে। তাহলে আমরা যদি একটু প্রশ্নে দেখি, তাহলে এই প্রশ্নের আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তর কোনটি হবে? এগুলো তো বাদ, তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে আমাদের দা। ওকে, দ্য মাদার রোজ ইন হার, এবং এই সেম বাক্যটি এখানে দেয়া আছে। আশা করি আপনি খুব সহজেই বুঝতে পারছেন। এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো থার্ড যে প্রশ্নটা দেয়া আছে,
এবং এই প্রশ্নের আরেকটা কথা বলি যে প্রশ্নের ব্যাখ্যা সহ যদি আপনি পড়েন তাহলে এবছর যে প্রশ্ন আসবে আপনি খুব সহজে ইনশাল্লাহ আপনি উত্তর করতে পারবেন। পরবর্তীতে আমরা যে 3 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নে প্রথমে খালিঘর দেওয়া আছে এবং এর পরে দেওয়া আছে আই উড হ্যাভ কল্ড হার। সো এখানে আমরা অপশনগুলোর দিকে যদি দেখি তাহলে প্রতিটা অপশনেই ইফ দেয়া আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ইফ যুক্ত যে বাক্যগুলো থাকে অথবা আনলেস যুক্ত যে বাক্যগুলো থাকে এই বাক্যগুলোকে আমরা বলি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 4 প্রকার এবং এই কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল যেটা, এই থার্ড কন্ডিশনালে ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা বসে, তারপরে হ্যাভ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা যদি এখানে একটু অপশনগুলোর দিকে দেখি এবং এই উপরে কোশ্চেনে যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো প্রথম অংশের পরের অংশে অর্থাৎ উডের পরে হ্যাভ, হ্যাভের পরে V3, অর্থাৎ এই যে উড কুড মাইটের পরে হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে আমাদের এই থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারের সাথে মিলে যায়। তাহলে প্রথমে অর্থাৎ ইফের প্রথম অংশটা তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি, ইফের পরে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল। তাহলে পুরো বাক্যটা হবে এরকম, ইফ তারপরে হচ্ছে রিনা হ্যাড সিন, এই যে হ্যাড তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তাহলে সঠিক উত্তর কোনটি হবে, যে ইফ রিনা হ্যাড সিন, এই যে হ্যাড সিন এটা হচ্ছে খ নম্বরে, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। ওকে, আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এবং এর পরবর্তী 4 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে, 4 নম্বর প্রশ্নে আছে ডু ইউ এনজয় টিচিং। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি কি সেটা জানতে চেয়েছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এখানে কিন্তু পার্টস অফ স্পিচের কথা জিজ্ঞেস করা হয়নি। তার মানে যেহেতু পার্টস অফ স্পিচ জিজ্ঞেস করা হয়নি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে প্রোনাউন এবং নাউন এটা আমরা ধরলাম না, কারণ হচ্ছে গিয়ে এখানে পার্টস অফ স্পিচ জানতে চাইনি। এখানে বলছে ডু ইউ এনজয় টিচিং। তো আমরা একটু ব্যাখ্যাটা যদি এখানে দেখার চেষ্টা করি, যে মূলত মূল শব্দটা হলো টিচ, এরপরে টিচের সাথে ভার্বের সাথে কি করা হয়েছে, আইএনজি যোগ করা হয়েছে, তাহলে ভার্ব প্লাস আইএনজি। তো এখানে লেখা আছে যে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডটা গঠিত হয় যেটা একই সাথে আমাদের ভার্ব এবং নাউনের কাজ করে, যেমনটা ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো, তাহলে কি উপভোগ করো, টিচিং, এই যে পড়ানো শেখানোটা। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ছিল একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা বসছে হলো ভার্বের অবজেক্ট হিসেবে। তাহলে ভার্বের অবজেক্ট হিসেবে যদি বসে নাউন, তার মানে অবজেক্ট হিসেবে কি বসে, নাউন। পার্টস অফ স্পিচের দিক থেকে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় দুইটা পার্টস অফ স্পিচ বসে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। তাইলে এখানে টিচিং শব্দটা কি হিসেবে বসছে, অবজেক্ট হিসেবে, মানে নাউনের জায়গায়। তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, জেরান্ড মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ড এবং এটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে এবং পার্টস অফ স্পিচের দিক থেকে হচ্ছে এটা নাউন। তাহলে আমরা যদি এখানে বলছি আন্ডারলাইন ওয়ার্ডটা কি, তাহলে আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে আমাদের জেরান্ট। আশা করি আপনি বুঝতে পারছেন যে এখানে জেরান্ট হবে উত্তর। এরপরে 5 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে ইংলিশ ইজ, ইংলিশ এরপরে খালিঘর দেওয়া অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তাহলে সারা পৃথিবীতে, বিশ্বে ইংরেজি কি করা হয়। এবার আমরা যদি এখানে অপশনগুলো দেখি, প্রতিটা অপশনে স্পিক। এবার আমরা দেখি স্পিক মানে কথা বলা, এই ভার্বটির এখানে বলা আছে স্পিক মানে কথা বলা। সো এই ভার্বটির কাজ, তার সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে হচ্ছে কি ইংলিশ। এখন এই সাবজেক্ট ইংলিশ কি এই বাক্যে করতে পারে, মানে ইংলিশ কি কথা বলতে পারে না, কারণ ইংরেজি তো নিজে নিজে কথা বলতে পারে না, এটা প্যাসিভ স্ট্রাকচার অনুসরণ করবে। তাহলে আমরা জানি সাবজেক্ট যদি নিজে কাজ করতে না পারে তাহলে সেই বাক্যটা হয় প্যাসিভ। এখন অপশনগুলোর মধ্যে আমাদের স্পিক্স এবং ইজ স্পিকিং এই দুইটার কোনোটাই প্যাসিভের স্ট্রাকচারের সাথে মিলে না। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হয় হচ্ছে কি ইজ স্পোকেন, না হয় হ্যাজ বিন স্পোকেন। এখন সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয়, এটা সত্য কথা, এবং তাহলে আমরা জানি এটা প্রেজেন্ট টেন্সে হবে। আর হ্যাজ বিন স্পোকেন মানে কথা বলা হয়েছে, এটা অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তাহলে এখানে হবে ইজ স্পোকেন, অর্থাৎ ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে ইংরেজিতে কথা বলা হয়। অর্থ অনুসারে আমাদের উত্তর হবে গ নম্বর। এবং এর পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে নাম্বার 6, হু উইল হেল্প ইউ। এখন এই বাক্যটির প্যাসিভ করতে হবে। সো আমরা এখানে প্রথমে একটু ব্যাখ্যাটা দেখি যে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ যদি আমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে, এই যে হু এর পরিবর্তে প্রথমে বসবে বাই হুম। আমরা যদি এখানে দেখি হু, হু এর পরিবর্তে কি হবে, বাই হুম।
অক্সিলিয়ারি ভার্ব আছে উইল, বসালাম উইল। আর এরপরে হচ্ছে কি আমাদের এই যে অবজেক্ট যে আছে ইউ, এটাই এবার সাবজেক্টের জায়গায় চলে আসলো ইউ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে হেল্প, তার আগে আমাদের অতিরিক্ত প্যাসিভের জন্য কি নিয়ে আসলাম, বি। এখন এই যে বিটা কেন নিয়ে আসলাম, কারণ উইল, এই উইল হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা জানি যে মডাল অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে তাহলে প্যাসিভ করার সময় এই মডাল অক্সিলিয়ারি ভার্বের সাথে অতিরিক্ত একটা বি আনতে হবে এবং মূল ভার্বের তারপরে পাস্ট পার্টিসিপল করতে হবে। যেমনটা হু থাকলে বাই হুম আমরা লিখলাম, উইল লিখলাম, এর সাথে অতিরিক্ত কি আনলাম, বি, আর এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে লিখলাম। যেমন এরকম আরও একটা উদাহরণ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে হু ইজ হেল্পিং হার, তাহলে হু থেকে আমরা লিখলাম বাই হুম, এরপরে ইজ। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে হার থেকে শি বানালাম, আর এটা একটা কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করার সময় অতিরিক্ত আসবে বিং, আর মূল ভার্ব হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল বসানো হয়েছে হেল্প। আশা করি এটা আপনি খুব সহজেই বুঝতে পারছেন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তর হচ্ছে বাই হুম উইল ইউ বি হেল্পড, এই যে ক নম্বর। এরপরে আমরা যদি 7 নম্বর, এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি যদি একটু লক্ষ্য করি 7 নম্বর দেওয়া আছে যে আই অ্যাম ইউজড, এরপর ইন ক্রাউডেড প্লেসেস। তো অপশনগুলোর মধ্যে এখানে 4টা অপশন যদি একটু লক্ষ্য করি, এখানে মূলত এই যে ইউজড এইটা নিয়ে গ্রামাটিক্যাল একটু ব্যাখ্যা দেখি। যেখানে বলা আছে ইউজ টুর ব্যবহার, এখানে 2টা স্ট্রাকচার দেওয়া আছে। ফার্স্ট স্ট্রাকচারে বলা আছে সাবজেক্টের পর যদি ইউজড টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ বেস ফর্ম মানে ভি অন বসবে, মানে এটার সাথে কোনো কিছু যোগ করা যাবে না। সাবজেক্টের পরে যদি বি, বিকাম, গেট, এই বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এই এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে যদি বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ারের কোনো একটা, অথবা বিকাম অথবা গেট, তাহলে সাবজেক্টের পর যদি এগুলোর কোনো একটা থাকে, এরপরে যদি ইউজড টু থাকে তাহলে পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমনটা আমরা যদি এখানে লক্ষ্য করি, যেমন হি, তারপর কি আছে ইউজড টু, এই যে প্রথম স্ট্রাকচার অনুযায়ী ইউজ টু, তাহলে এর পরবর্তীতে ভার্বের বেস ফর্ম মানে গো হয়েছে। কিন্তু এখানে শি ইজ ইউজড টু, এই যে এখানে ইজ আছে, তো এখানে যেহেতু ইজ আছে তাহলে ইউজ টু মানে বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর যে কোনো একটা যদি থাকে তাহলে পরবর্তী ভার্বটার সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এখন তাহলে এবার আমরা যদি এই প্রশ্নটা একটু লক্ষ্য করি, এই প্রশ্নে ইউজড এটার আগে আছে এম, তাহলে ইউজডের সাথে কি বসবে, টু। তাহলে টু তো অপশনের মধ্যে এই যে ঘ নম্বর এটা না, এটা বাদ, তাহলে এই তিনটার মধ্যে তাহলে ইউজডের সাথে কি হবে, টু। এবং যেহেতু এখানে এম দেয়া আছে তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি, তাহলে ক নম্বর বাদ, গ নম্বর বাদ, তাইলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে খ। তাহলে আই অ্যাম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেসেস। ওকে, এরপর আমরা যদি একটু লক্ষ্য করি পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে সেটা হচ্ছে নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে বলা আছে এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস। ওকে, তো এটা একটা, এখানে আমরা লক্ষ্য করি এটার ব্যাখ্যা যে এখানে অপশনগুলো যেগুলো দেয়া আছে, ভার্বস স্পিচ মানে কি, এটার মানে হচ্ছে যে এ স্পিচ কন্টেইনিং মোর ওয়ার্ডস দেন আর নেসেসারি, অর্থাৎ প্রয়োজনের চেয়েও বেশি কথাবার্তা যেখানে থাকে, অর্থাৎ বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ এরকম কোনো কিছু থাকে, যেমন এই স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, এখানে অনেক বেশি কথা বলা থাকে। সো সেই স্পিচটাকে এক কথায় কি বলা হয়, এ ভার্বস স্পিচ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ ভার্বস স্পিচ। ওকে, এরপরে 9 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে, 9 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি। 9 নম্বর প্রশ্নে বলা আছে দ্য এনিমি গেইভ ইন অ্যাট লাস্ট। এখানে এই যে গেইভ ইন শব্দটা, এখানে এটার ব্যবহারটা কি, তো এখানের অর্থটা জানতে চেয়েছে। তো আমরা যদি একটু দেখি ব্যাখ্যা, গিভ ইন এটা একটা গ্রুপ ভার্ব, এটার ইংলিশ মিনিং হচ্ছে টু ইল্ড আন্ডার ইনসিস্টেন্স অর ইনট্রিটি, অর্থাৎ বশ্যতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা। এখন আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে ফ্লিড অ্যাওয়ে মানে চম্পট দেওয়া মানে পালিয়ে যাওয়া, এরপরে ফেইন্টেড মানে হলো মূর্ছা যাওয়া বা অবচেতন হওয়া বা জ্ঞান হারিয়ে ফেলা, এরপরে ইলডেড মানে আত্মসমর্পণ করা, এবং লাস্ট যেটা দেওয়া আছে মুভড ব্যাক মানে পিছু হটা। তাহলে আত্মসমর্পণ করা এই অর্থে সঠিক উত্তরটি হচ্ছে আমাদের ইলডেড। ওকে, আমরা 10 নম্বর প্রশ্নে চলে আসছি। 10 নম্বর প্রশ্নের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে দ্য ফ্রেজ গেট দ্য অ্যাক্স, এটার মানে কি।
সো আমরা দেখি গেট দ্য এক্স এর ব্যাখ্যাটা দেওয়া আছে। গেট দ্য এক্স মানে হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে টু লস ইওর জব। টু লস ইওর জব তার মানে কি, মানে সাধারণত বলা হয় চাকরি থেকে বরখাস্ত হওয়া। সো গেট দ্য এক্স সঠিক উত্তর হচ্ছে লস দ্য জব, লস দ্য জব। নাম্বার 11, 11 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে দ্য স্পেক্টেটর ওয়াজ এ লেডি, মানে দর্শক ছিল একজন মহিলা। সো এইবার দেখি এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, মানে এটা একটা ট্যাগ কোশ্চেন। এবার ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, বলা আছে সাধারণত ট্যাগ কোশ্চেনে ব্যবহৃত হয়, ট্যাগ কোশ্চেনটা মূলত কিসের জন্য হয়, পূর্বে উল্লেখিত অর্থাৎ এই যে বাক্যটা দেয়া থাকে কোনো একটা উক্তি, মানে এই বাক্যটা সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য আমাদের মূলত এই ট্যাগ কোশ্চেনের ব্যবহার করা হয়। তো এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে যে বাক্যটি দেয়া থাকে সেই বাক্যটি যদি পজিটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়, আর যে বাক্যটি মানে যে স্টেটমেন্টটি দেয়া থাকে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনটি পজিটিভ হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি স্ট্রাকচারটা কি, স্ট্রাকচার হলো সাবজেক্ট আর টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্বটা বসাবো। তাইলে প্রথমে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসাবো, এরপরে সাবজেক্ট যে থাকবে সেটা বসাবো, মানে সাবজেক্টের প্রোনাউন ফর্ম হবে সবসময়, এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম হবে, এরপর শেষে কোশ্চেন মার্কটা হবে। ওকে, যেমন আমরা দুইটা এক্সাম্পল যদি এখানে লক্ষ্য করি, যেমন হি ইজ এ স্টুডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন প্রথমে ইজ আছে, এখানে তো বাক্যের মধ্যে কোনো জায়গায় নট বা নেগেটিভ শব্দ নেই, তার মানে কি এখানে ট্যাগ কোশ্চেনে নটটা হবে, তাহলে ইজেন্ট হবে, আর সংক্ষিপ্ত ফর্মেই সবসময় লিখতে হবে ট্যাগ কোশ্চেনে, এটা আমরা সবাই জানি। তাহলে ইজেন্ট, আর এখানে হি আছে তাহলে হবে হি। আবার দে আর পুয়ার, ট্যাগ কোশ্চেনে আর আছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে কি হবে আরেন্ট, আর দে আছে তাহলে হবে দে। আর এখানে যদি নট থাকতো তাইলে আর এই পাশে নটটা হতো না। এইবার আমরা যদি এখানে কোশ্চেনটা দেখি, কোশ্চেনে বলা আছে দ্য স্পেক্টেটর ওয়াজ এ লেডি, তাইলে এখানে ওয়াজ আছে, তাইলে ওয়াজ থাকলে যেই অক্সিলিয়ারি ভার্ব থাকে ওটা তো লিখবো, ওয়াজেন্ট। এরপরে হচ্ছে দ্য স্পেক্টেটর, এর জন্য যেহেতু লেডির কথা বলা আছে তাইলে হবে কি শি, ওয়াজেন্ট শি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। যেহেতু এখানে ওয়াজ আছে তার মানে কি এখানে আমাদের ইজ হবে না, এরপরে বাক্যের মধ্যে নট নাই তাইলে এটাও বাদ, আর ট্যাগ কোশ্চেনের ফর্মের সবসময় সংক্ষিপ্ত ফর্ম লিখতে হবে, তার মানে এটাও বাদ। ওকে, এর পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার 12, 12 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে নাও মেনি ওয়েমেন আর ওয়ার্কিং, বর্তমানে বেশিরভাগ মহিলারা মানে অনেক মহিলারা ওয়ার্কিং কাজ করতেছে হোম উইথ মেন, পুরুষদের সাথে কাজ করতেছে। আচ্ছা, তাইলে এখানে অপশন যেগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে আমরা দেখি যে আউট মানে দূরে বা বাইরে, অফ মানে নিষ্ক্রিয় বা নিষ্প্রভ মন্দাক্রান্ত, এবং স্টেইং আউট মানে বাইরে থাকা, এবং আউটসাইড মানে বাইরে বা বহির্ভাগে। তো বাক্যটার যে স্ট্রাকচার এবং গঠন এই অনুযায়ী পুরো বাক্যটা এভাবে হবে যে নাও মেনি ওয়েমেন, এখন বর্তমানে অনেক মহিলারা আর ওয়ার্কিং কাজ করতেছে আউটসাইড হোম মানে বাসার বাইরে, মানে তাদের বাসার বাইরে উইথ ম্যান পুরুষদের সাথে বাসার বাইরেও তারা কাজ করতেছে, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আউটসাইড। ওকে, এর পরবর্তী 13 নম্বর যে প্রশ্নটি দেয়া আছে, 13 নম্বর প্রশ্নে বলা আছে যে দ্য ভার্ব অফ ডিসিট। ওকে, সো ডিসিটের ভার্ব ফর্মটা কি? এবার আমরা যদি একটু দেখি, ডিসিট শব্দটা মূলত হচ্ছে নাউন এবং এর অর্থ হচ্ছে কপট, কপটতা, প্রতারণা বা প্রবঞ্চনা এরকম। এখন এর ভার্ব ফর্ম কি? এর ভার্ব ফর্ম হচ্ছে ডিসিভ। ডিসিভ মানে হলো যা নয় তাই বলে বিশ্বাস জন্মানো, প্রতারিত করা, ধোঁকা দেওয়া বা ঠকানো বা বিভ্রান্ত করা, তার মানে ডিসিভ মানে কি প্রতারণা করা। আর ডিসিট শব্দটা ছিল কপটতা, প্রতারণা, নাউন ফর্ম, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডিসিভ, ডিসিভ হবে। ওকে, আর এখানে যে বাকি যে অপশনগুলো দেয়া আছে অর্থাৎ ডিসিভিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিসিটফুল অ্যাডজেক্টিভ, ডিসিসিভ অ্যাডজেক্টিভ, তার মানে বাকি সবগুলো অপশন, অর্থাৎ এখানে বাকি সবগুলো অপশনই অ্যাডজেক্টিভ ছিল, তো এখানে আমাদের এগুলো বাদ। ওকে, এরপরে আমাদের নাম্বার 14, 14 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, সো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলা আছে ক্রাইটেরিয়া শব্দটার সিঙ্গুলার ফর্ম কি। এবার আমরা একটু দেখি যে ক্রাইটেরিয়া শব্দটা এর অর্থ হলো মানদণ্ড, সো এটার প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, আর এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন। ওকে, এটা তো সিঙ্গুলার প্লুরাল আপনাকে মুখস্থ করতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল দেয়া আছে, যেমন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে ডেইটাম, ডেইটাম শব্দটার প্লুরাল হচ্ছে ডেইটা,
ওকে, এখানে যেগুলো দেয়া আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এর আগের বছর যেহেতু ক্রাইবারে, এই বছর এখান থেকে একটা প্রশ্ন আপনি কমন পেতে পারেন। যেমন ডেটাম, ডেটাম থেকে হচ্ছে ডেটা, ফেনোমেনন থেকে ফেনোমেনা। যেমন দেখেন এখানে ইউএম, যদি সিঙ্গুলার নামের শেষে ইউএম থাকে তাহলে প্লুরাল করার সময় এ হয়। এবার ফেনোমেনন, এই যে ওএন থাকলে সেক্ষেত্রে এ হয়। আবার এই যে এখানে যদি আইএস থাকে, হ্যাঁ, আইএস, আইএস থাকলে প্লুরাল করার সময় ইএস হয়। তারপরে ইউএস, ইউএস থাকলে আই হয়। এগুলো হচ্ছে ইউএম থাকলে, এই যে ইউএম, ইউএম থাকলে এ হয়, এটা তো অলরেডি লিখেছি। ইউএস থাকলে আই হয়, সেটাও লিখেছি, এবং ইউএম থাকলে এ হয়। তার মানে এখানে দেখেন ডেটাম, ডেটা, ফেনোমেনন, এই যে শেষে ইউএম, এ হয়ে গেছে। তারপরে ওএন, ওএন থাকলে কি হয়, ওএন থাকলে এ হয়, তাহলে এখানে এ। আইএস থাকলে ইএস, এরপর ইউএস থাকলে কি হবে, আই। এরপরে ইউএম, ইউএম থাকলে কি হবে, এ। এরপরে ইউএস থাকলে আই, ইউএম থাকলে এ। তাইলে এইটুকু মনে রাখলেই হবে যে ইউএম থাকলে এ, ওএন থাকলে এ, আইএস থাকলে ইএস, এবং ইউএস থাকলে আই হবে। ওকে, তাইলে এই সংক্ষিপ্ত জিনিসটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দেখবেন যে ক্রাইটেরিয়া, তাইলে ওএন থাকলে আমরা কি করতাম, এ করতাম। এই যে ওএন থাকলে এ করতে হয়। এগুলো একটু পড়লে আশা করি আপনি পারবেন। এর পরবর্তী যে প্রশ্নটি দেয়া আছে সেটা হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন। এই শব্দটা, কন্ট্রিবিউশন শব্দটা হচ্ছে একটা নাউন, এবং এর অর্থ হচ্ছে দান, অংশগ্রহণ, যা প্রদান করা হয়। কন্ট্রিবিউশনস টু দ্য রিলিফ ফান্ড, মানে সাময়িক পত্রের জন্য প্রদত্ত লেখা। আর এর অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কন্ট্রিবিউটরি, কন্ট্রিবিউটরি। আর অপশনগুলোর মধ্যে আসলে এটা সঠিক উত্তর আসলে কোনোটাই এখানে ছিল না। কন্ট্রিবিউটরি শব্দটা অপশনে কোনো জায়গায় ছিল না, তাই এই প্রশ্নের সঠিক উত্তর আসলে অপশন যেগুলো ছিল সেগুলোর মধ্যে কোনোটাই ছিল না। এরপরে আমাদের 16 নম্বর যে প্রশ্নটা ছিল, প্রশ্নটায় বলা আছে যে মুভ অ্যান্ড ডাই, এটাকে সিম্পল করতে বলছে। এটা মূলত আছে হচ্ছে কম্পাউন্ডে, এবং মাঝখানে অ্যান্ড যুক্ত আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে একটি সিম্পল সেন্টেন্সে আমরা জানি শুধুমাত্র একটি ক্লজ থাকে, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে। আর অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে সেক্ষেত্রে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি, এই নিয়মটা দিয়ে আমরা এটাকে করতে পারবো। ওকে, তাহলে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। আর অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা উইদাউটের পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করি। যেমন আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে মুভ অ্যান্ড ডাই, তাহলে কিন্তু এখানে উইদাউট হবে না। এখানে সঠিক উত্তর যদি আমরা করতে চাই তাহলে বাই দিয়ে করতে হবে, অর্থাৎ বাই মুভিং ইউ উইল ডাই। যদি সেম প্রশ্ন, অর্থাৎ এখানে যদি এরকম থাকতো যে মুভ অর ডাই, তাহলে কিন্তু সঠিক উত্তরে এখানে যে অর ছিল, এই অরের পরিবর্তে কিন্তু যখন অর থাকতো তখন শুরুতে কিন্তু উইদাউট নিয়ে আসতে হতো। হ্যাঁ, উইদাউট মুভিং, তখন এইটা থাকার কারণেই উইদাউট মুভিং দিয়ে করা লাগতো। আশা করি আপনি বুঝতে পারছেন। আর এখানে যে বাকি যে প্রশ্নটি, অর্থাৎ ইফ দিয়ে আছে, এটা দুইটা ক্লজ আছে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা জানি ইফ থাকলে সেটা কমপ্লেক্সে হয়, তার মানে ওই বাকি দুইটা তো ভুল আছে। এর পরবর্তীতে আমরা দেখি, পরবর্তী প্রশ্নটা আছে 17 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ ইন্টিমিডেট। এই ইন্টিমিডেট শব্দটার সিনোনিম। ওকে, তো অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। এবার ব্যাখ্যা দেখেন, এখানে বলা আছে ইন্টিমিডেট, এটা হচ্ছে ভার্ব। ওকে, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে বাধ্য করতে, ভয় দেখানো বা ভীতি প্রদর্শন করা। ওকে, এখন অপশনগুলোর মধ্যে এই যে ইন্টিমিডেট কি, ভীতি প্রদর্শন করা মানে ভয় দেখানো। এখন অপশনগুলোর মধ্যে উইকেন, উইকেন অর্থ হচ্ছে কি দুর্বল করা, ডিপ্রেস চাপ দেওয়া বা চাপা, এনকারেজ উৎসাহিত করা বা সাহস দেওয়া, ফ্রাইটেন হলো ভীত বা আতঙ্কিত করা, ভয় পাইয়ে দেওয়া। সো ফ্রাইটেন মানে ভীত বা ভয় পাইয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি ফ্রাইটেন। ওকে, নাম্বার 18, 18 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা আছে যে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্ট ওয়ার প্রেজেন্ট, এ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। এখানে সঠিক উত্তর কোনটি এই বাক্যটির মধ্যে? আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, এটা খুব সহজে, খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে এটা সলভ করা যাবে। ব্যাখ্যার মধ্যে বলা আছে যে এ ফিউ সাধারণত আমরা জানি এটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এ ফিউর পরে কাউন্টেবল নাউন হয়। তবে
এ ফিউ এর পরে এই যে নাম্বার অফ, এই নাম্বার অফ এক্সপ্রেশনটি এ ফিউ এর সাথে কখনো বসবে না। এখন আমরা যদি অপশনগুলোর মধ্যে লক্ষ্য করি, প্রতিটা অপশনের মধ্যে এ ফিউ নাম্বার অফ এ ফিউ এর পরে নাম্বার অফ, তার মানে আমাদের এই যে তিনটা অপশনই কিন্তু এখান থেকে বাদ চলে যায়, কারণ এখানে ফিউর পরে নাম্বার অফ দেয়া আছে, তার মানে এই এক্সপ্রেশনটি ভুল আছে। আমরা এখানে তাহলে অন্যদিকে আমরা যদি একটু লক্ষ্য করি যে এ নাম্বার অফ অথবা এ লার্জ নাম্বার অফ অথবা এ স্মল নাম্বার অফ এ গ্রেট নাম্বার অফ যুক্ত বাক্যের স্ট্রাকচারটা হলো এরকম যে এই লার্জ নাম্বার অফ, স্মল নাম্বার অফ, গ্রেট নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন, এরপরে প্লুরাল ভার্ব বসে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে এরকম, এ স্মল নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট। আশা করি আপনি বুঝতে পারছেন যে এই অপশনগুলো কোনটা ভুল এবং কোনটা সঠিক। ওকে, পরবর্তী প্রশ্ন নাম্বার 19, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট। ডিলেট শব্দটার অ্যান্টোনিম আমরা এটা কম্পিউটারে ব্যবহার করার সময় আমরা জানি যে ডিলেট আর একটা নতুন যদি টেবিল আমরা কি করি, ইনসার্ট করি। ইনসার্ট, এই যে ডিলেটের অ্যান্টোনিম চেয়েছে, তাহলে এখানে ডিলেট হচ্ছে ভার্ব, এটা মুছে দেওয়া, এটা সবাই জানি। আর এখানে অপশনগুলো স্টার্ট, এটা জানি, শুরু করা, ডিলে দেরি করা, ইনসার্ট মানে কোনো কিছু ঢোকানো বা নিয়ে আসা এরকম নতুন, আর হাইড মানে তো লুকানো। তাহলে সঠিক উত্তর কি হবে, ইনসার্ট। এটা খুব সহজ, এই সিনোনিম অ্যান্টোনিম, এটা তো আর ব্যাখ্যার ওরকম দেওয়ার প্রয়োজন হবে না। নাম্বার 20, এই 20 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি। ওকে, এটা অ্যাক্টিভ করতে বলা হয়েছে। আমরা প্রথমে একটু ব্যাখ্যাটা দেখি, এখানে অপশনগুলোর পরে আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি, বলা আছে এখানে একটা বাক্য দেওয়া আছে অ্যাক্টিভ, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই বাক্যের প্যাসিভটা কিভাবে করা হলো? এই বাক্যের প্যাসিভটা হলো অবজেক্ট। আমরা জানি যে অবজেক্টরে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হয়, তার মানে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব আমরা যদি লক্ষ্য করি, এই যে ইজ গোয়িং টু, এইটা কিন্তু হচ্ছে গিয়ে একটা মোডাল অক্সিলিয়ারি ভার্বের মতো, সেমি মোডালের মতো। এইবার আমরা যদি লক্ষ্য করি, এটা মূলত হচ্ছে বি গোয়িং টু, এইটা হলো বি গোয়িং টু প্লাস ভিওন, অর্থাৎ বি গোয়িং টু হচ্ছে একটা সেমি মডাল। বি গোয়িং টু, বি মানে অ্যামিজার ওয়াজার, তারপরে গোয়িং টু যদি থাকে, তাহলে মডালের নিয়ম অনুযায়ী মডালের সাথে আমরা কি করি, প্যাসিভ করার সময় বি আনি আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করি। ঠিক তেমনভাবেই এই বাক্যের প্যাসিভ করার সময় এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্টে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, এরপরে এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপরে ইজ গোয়িং টু লিখলাম, প্যাসিভ করার জন্য এই যে বি নিয়ে আসলাম, মূল ভার্ব এই যে ওপেন, এটার পাস্ট পার্টিসিপল এখানে ওপেনড লিখলাম, এবং এরপরে প্রিপোজিশন বাই আর সাবজেক্ট যে ছিল তার অবজেক্টিভ ফর্ম লিখলাম। ঠিক তেমনভাবে এবার অপশনগুলোর মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে অ্যাক্টিভ করতে বলছে, তার মানে অ্যাক্টিভ করতে বললে এই যে বিটা এটা হবে না, এই রাইটের পাস্ট পার্টিসিপল থেকে প্রেজেন্ট ফর্ম মানে রাইট হবে। আর এই যে মি, এই মি আছে, এই মিটা মি থেকে কি হবে, আই, আর অপশনগুলোর মধ্যে প্রতিটাতে আই আছে। এখন আই এর সাথে কি হয়, এম, যেহেতু এম ইজ আর, তার মানে এখানে আমাদের এই যে উইল হবে না, এই উইল হবে না, তাইলে এখানে দেখি এম, এরপর কি হবে গোয়িং টু, এই যে গোয়িং টু আছে, কিন্তু এখানে এম এর সাথে এখানে রাইটিং, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা এভাবে না, এটা এই যে গোয়িং টু, এটা এখানে এই গোয়িং টু, এরপরে এই যে রাইট এ লেটার, এভাবে, তার মানে এটাও ভুল। আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। এরপরে আমাদের নাম্বার 20 অন, বিট অ্যাবাউট দ্য বুশ এর সঠিক অনুবাদ কোনটি? এখানে অপশন যেগুলো দেয়া আছে, তো এখানে আপনি ব্যাখ্যাটা একটু যদি দেখেন তাহলে ভালো হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি যে বিট অ্যাবাউট দ্য বুশ, এটা একটা ইডিয়ম। এটার মানে হচ্ছে টু অ্যাভয়েড টকিং অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ মূল বিষয়ে প্রবেশ না করে ওই বিষয়টি সম্পর্কে এলোপাথারি কিছু বলা, অর্থাৎ টু টক ইররিলিভেন্টলি মানে অপ্রাসঙ্গিক কিছু বলা। তো উদ্দীপকের যে অপশনগুলো দেয়া আছে, অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনগুলোর মধ্যে এরকম অর্থের সাথে কোনোটাই মিলে না, তাহলে এখানেও সঠিক উত্তরটা ছিল না, তাই আমরা এই প্রশ্নটাকেও অ্যাভয়েড করি। তারপরে নাম্বার 22, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাকে ট্রান্সলেশন করতে বলছে। আমরা যদি অপশনগুলো দেখি, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, ইজ টেলিং আপন হেলথ, স্মোকিং ওয়াজ এ ব্যাড হ্যাবিট, তার মানে স্মোকিং ওয়াজ এ ব্যাড হ্যাবিট, এটা খারাপ অভ্যাস, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আর স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর, এখানে ফরের একটা ভুল আছে, আমরা যদি একটু লক্ষ্য করে নিচে ব্যাখ্যা দেই, এখানে বলা আছে যে ক্ষতিকর অর্থে হার্মফুল, ইনজুরিয়াস, ডেট্রিমেন্টাল এবং প্রিজুডিশিয়াল এই শব্দগুলো বসে, এবং এই শব্দগুলোর সাথে সাধারণত প্রিপোজিশন টু বসে। আর ব্যাড, ব্যাড ফর মানে কোনো কিছুর জন্য ক্ষতিকর এই অর্থে, যেমন ড্রিঙ্কিং ইজ ব্যাড ফর হেলথ। ওকে,
এটা ক্যামব্রিজ এবং অক্সফোর্ড অনুযায়ী ক্ষতিকর বোঝাতে ডেঞ্জারাসের সাথে প্রিপোজিশন টু হয়। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে আমাদের এই ঘ নম্বর অপশনও বাদ। তাহলে আমাদের সঠিক উত্তর থাকে হচ্ছে এই যে ইজ ব্যাড ফর, তাহলে এই যে ক নম্বরটা। এরপরে নাম্বার 23তে আমরা দেখি বলা আছে হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন। এখানে অফ অ্যান্ড অনটার মিনিংটা, এই অফ অ্যান্ড অন এটার ব্যাখ্যাটা দেয়া আছে যে অফ অ্যান্ড অন এটা হচ্ছে একটা ফ্রেজ এবং যার অর্থ হচ্ছে হ্যাপেনিং অর এক্সিস্টিং অনলি সাম অফ দ্য টাইম, মানে মাঝে মাঝে, মানে অনিয়মিতভাবে মাঝে মাঝে। তার মানে কি এখানে অপশনগুলোর মধ্যে রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি মানে নিয়মিতভাবে, ফ্রিকোয়েন্টলি মানে ঘন ঘন, প্রায়ই, নেভার অ্যাট অল মানে কখনোই না, এবং লাস্টে আছে অকেশনালি। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে কি এখানে অকেশনালি। এরপরে আমাদের 24 নম্বর প্রশ্নে বলা আছে যে আই হ্যাভ লেফট দ্য রুম বাট, এখানে কি আছে বাট একটা কনজাংশন। ওকে, সো বাট কনজাংশন যেহেতু দেয়া আছে মাঝখানে, এখানে বলা আছে যে এন্টার ভার্বটার ফর্মটা বসাতে। ওকে, তো আমরা যদি দেখি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কারণ বাট দিয়ে যুক্ত আছে। তো যেহেতু এটার প্রথম অংশে অর্থাৎ এখানে আই হ্যাভ লেফট, এই যে প্রথম অংশটা এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এর পরবর্তী অংশটাও হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হি এর পরে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাজ, আর তারপর মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো হি এর সাথে বসবে হলো হ্যাজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে এন্টার্ড, আর বাকি অপশনগুলো তাহলে ভুল আছে। ওকে, আমাদের সর্বশেষ যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 25, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। ওকে, সো এখানে ব্যাখ্যা আমরা যদি দেখি তাহলে এখানে বলা আছে যে সময় হচ্ছে একটা বিমূর্ত ধারণা, তো এখানে প্রিপোজিশন ইন ব্যবহার করা হবে না, সো ইন বাদ গেল, আর অ্যাটও তো হবে না, যে অ্যাট ইয়োর ওয়াচ তোমার ঘড়িতে, এটা দুইটা বাদ গেল। ওকে, তাহলে এবার দেখি প্রিপোজিশন মূলত এই যে বাইয়ের একটা চমৎকার অর্থ আছে যে বাই প্রিপোজিশনটা অ্যাকর্ডিং টু মানে কোনো কিছু অনুসারে। ওকে, সো এটা মূল বাক্যটা হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, মানে তোমার ঘড়িতে কয়টা বাজে। অতএব এখানে তাইলে শূন্যস্থানে এখানে কি বসবে বাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে মানে ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। ওকে, তো আশা করি আমরা এখানে সঠিক উত্তরটি পেয়ে গেলাম। তো এইভাবে করে আমরা যদি বিগত সকল বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ আমরা সমাধান করি, তাহলে আমরা এর সাথে সাথে বুঝতে পারবো বিগত বছরে কোন ধরনের প্রশ্ন এসেছিল এবং সেই অনুযায়ী এই বছরে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্নের ব্যাখ্যার সাথে সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ রুলের কথাও বলে দিচ্ছি। এগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি অবশ্যই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে আশা করি আপনি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। তো আমরা পরবর্তীতে আমরা এর আগের বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আবার ধাপে ধাপে আমরা সবগুলো সলভ করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।